জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য লড়াই অব্যাহত থাকবে, হুঁশিয়ারি ডাক্তার ফারুক আবদুল্লার। মার্কিন স্বেচ্ছাচারী নীতি সারা বিশ্বের জন্য হুমকি, বলছে ইরান। নাগার্নো কারাবাখের 604 সৈন্য নিহত, সংঘাত চলছে। মিয়ানমারকে ট্যাঙ্ক, সাবমেরিন, আর্টিলারি গান দিচ্ছে ভারত। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চীনের মন্তব্য করার কোনো অধিকার নেই, হুঁশিয়ারি মোদির। ইউরোপে সংক্রমণ বৃদ্ধি, খুবই উদ্বিগ্ন ডব্লিউএইচও। থাইল্যান্ডে জরুরি অবস্থা অগ্রাহ্য করে বিক্ষোভ। এবং চীন থেকে আরও 7টি প্রশিক্ষণ বিমান পেল বাংলাদেশ। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডক্টর ফারুক আবদুল্লাহ বলেছেন, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় এই মন্তব্য করেছেন। ডক্টর ফারুক আবদুল্লাহর বাসায় এক বিশেষ বৈঠকে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জম্মু কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা 370 ধারা, যা গত বছর 5 আগস্ট কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছে, তা ফিরিয়ে আনার জন্য আন্দোলনে একমত হয়েছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওই বৈঠকে পিডিপি নেত্রী মাহবুবা মুফতি, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন, পিপলস মুভমেন্টের নেতা জাবেদ মির সহ অনেকে উপস্থিত ছিলেন। কমপক্ষে 2 ঘন্টা ধরে চলা ওই বৈঠকের পরে ডক্টর ফারুক আবদুল্লাহ বলেন, তারা একটি জোট গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন, যার নাম হবে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন। এই জোট কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর চেষ্টা করবে। তিনি বলেন, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জম্মু কাশ্মীরের সমস্যার সমাধান রাজনৈতিক, পরবর্তী রণকৌশলের জন্য আমরা ফের বৈঠক করব। ডক্টর ফারুক আবদুল্লাহ এক বিবৃতিতে বলছেন, এতদিন ধরে মেহবুবাকে আটক রাখা অবৈধ ছিল। কারাগারে এখনও অনেক লোক রয়েছেন যাদের মুক্তি দেওয়া উচিত। আমরা চাই ভারত সরকার জম্মু কাশ্মীরের জনগণকে তাদের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিক। গত বছর 5 আগস্ট জম্মু কাশ্মীর থেকে সেখানকার বাসিন্দাদের জন্য বিশেষ মর্যাদা সম্মিলিত 370 ধারা অপসারণের পরে সেখানকার শীর্ষ নেতা নেত্রীসহ বহু মানুষকে গ্রেফতার করা হয়। কয়েক মাস ধরে আটক থাকার পরে ধাপে ধাপে সাবেক মুখ্যমন্ত্রীদের মুক্তি দেওয়া হয়েছে। সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে দীর্ঘ 14 মাস আটক রাখার পর গত মঙ্গলবার রাতে মুক্তি দেওয়া হয়। এরপর গত বুধবার মেহবুবা মুফতির বাসায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ডক্টর ফারুক আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহ। আজই প্রথম বিভিন্ন বিরোধী দলীয় নেতারা ডক্টর ফারুক আবদুল্লাহর বাসায় বড় বৈঠকে বসলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 3য় কমিটিতে নিযুক্ত ইরানের প্রতিনিধি মোহাম্মদ জারাইন বলেছেন, কয়েকটি দেশের নীতি যারা বিশ্বের জন্য হুমকি হয়ে উঠছে, তা মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের পথে বড় বাধা। তিনি ওই কমিটির বৈঠকে আরও বলেছেন, এমনকি করোনা পরিস্থিতিতেও ইরানের জনগণের বিরুদ্ধে বেআইনি একতরফা পদক্ষেপ নেওয়া অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণের বিরুদ্ধে তার বিদ্বেষের চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি শুধু যে ইরানের জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছেন তাই নয়, একই সঙ্গে সারা বিশ্বের নিরাপত্তাকেও হুমকির মুখে ঠেলে দিয়েছেন। 2018 সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। বর্তমানে করোনা পরিস্থিতিতেও তিনি দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়ে চলছে। ইরান যাতে বাইরে থেকে ঔষধ আমদানি করতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রের ইরানের 18টি ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে 20 লাখ ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আমদানির ওপর মার্কিন বিধিনিষেধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বোঝা যায়, মার্কিন সরকার ইরানের জনগণকে টার্গেট করছে এবং এই আচরণের অর্থ হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ। জেনেভায় জাতিসংঘ দফতরে ইরানের প্রতিনিধি ইসমাইল বাকাইয়া হামানে ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অভিহিত করে বলেছেন, এই অন্যায় আচরণের ব্যাপারে ইউরোপের নিষ্ক্রিয় ভূমিকা নিন্দনীয়। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের জনগণের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে ইউরোপের নিষ্ক্রিয় অবস্থানের কোনো ব্যাখ্যা থাকতে পারে না।
2 সপ্তাহের বেশি সময় ধরে চলমান সংঘাতে নাগোর্নো কারাবাখ অঞ্চলের সামরিক বাহিনীর অন্তত 6 শতাধিক সদস্য নিহত হয়েছে। বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখে পাল্টাপাল্টি হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত 24 ঘন্টায় সামরিক বাহিনীর আরও 49 সদস্য নিহত হয়েছে। গত 27 সেপ্টেম্বর আজারি সামরিক বাহিনীর সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিবাদপূর্ণ অঞ্চলের মোট 604 জন সেনার প্রাণহানি ঘটেছে। এদিকে সংঘাতপূর্ণ অঞ্চলে জরুরি মানবিক সহায়তা বহনকারী বিমানের প্রবেশে তুরস্ক বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। নাগোর্নো কারাবাখে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে মানবিক বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। গত মাসে শুরু হওয়া এই সংঘাতে নিহতদের মরদেহ সরিয়ে নেওয়া এবং বন্দীদের মুক্তির লক্ষ্যে 1 সপ্তাহ আগে রাশিয়ার মধ্যস্থতায় নাগোর্নো কারাবাখে যুদ্ধবিরতিতে পৌঁছায় আজারবাইজান এবং আর্মেনিয়া। কিন্তু উভয় পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে। সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক অঞ্চলটিতে আটকা পড়েছে। জাতিসংঘ এই অঞ্চলে মানবিক সংকট মোকাবেলায় বিশ্ব নেতাদের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। 1990-এর দশকে নাগোর্নো কারাবাখ ঘিরে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে রক্তক্ষয়ী যুদ্ধে 30,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং বস্তুচ্যুত হন 10 লাখের বেশি মানুষ। 1994 সালে দুই দেশ অস্ত্রবিরতিতে চুক্তিতে পৌঁছলেও সময়ে সময়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিয়ানমারকে প্রথমবারের মতো সাবমেরিন দিচ্ছে ভারত। মিয়ানমারকে প্রথমবারের মতো সাবমেরিন দিচ্ছে ভারত। আইএনএস সিন্ধুবীর নামে ওই সাবমেরিনটি 1980 সালে রাশিয়া থেকে কিনেছিল দিল্লি। সিন্ধুবীর সাবমেরিনটিকে সংস্কার করে চলতি বছর মিয়ানমার নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি আর্টিলারি গান, ট্যাঙ্ক, বুলেট প্রুফ জ্যাকেট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম দিতে সম্মত হয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, এটি প্রথম মিয়ানমার নৌবাহিনীর সাবমেরিন হবে। প্রশিক্ষণের জন্য সাবমেরিনগুলো পাওয়ার চেষ্টা করছিল মিয়ানমার। সম্প্রতি মিয়ানমারের প্রতিরক্ষা বিভাগের সিনিয়র জেনারেল মিন অং হেলিং সরকারি সফরে ভারতে এসেছিলেন। এর কয়েকদিন পরে ভারতীয় সেনাবাহিনীর প্রধান MM নারাভানে এবং পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা মিয়ানমার সফর করেন। ওই সফরে মিয়ানমার সেনাবাহিনীকে আর্টিলারি গান, ট্যাঙ্ক, বুলেট প্রুফ জ্যাকেট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়েছে ভারত। ভিজাক শহরে ওই সাবমেরিনটির আধুনিকায়নের দায়িত্ব রয়েছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। ভারত ইতিমধ্যে কিলো শ্রেণীর সাবমেরিনটি মিয়ানমারকে হস্তান্তরের জন্য রাশিয়ার কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি এনেছে। মিয়ানমার নৌবাহিনীর প্রশিক্ষণের জন্য সাবমেরিনটি দেশীয় পদ্ধতিতে সজ্জিত করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ আছে এবং থাকবে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চীনের মন্তব্য করার কোনো অধিকার নেই। তিনি বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন। অনুরাগ শ্রীবাস্তব আরও বলেছেন, অরুণাচল প্রদেশের বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। এটি আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। এটি চীনা পক্ষের সর্বস্তরের অনেকবার বলা হয়েছে। এই ইস্যুতে চীনের কিছু বলার অধিকার নেই। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে একটি অযাচিত হস্তক্ষেপ। এই বিষয়টি বারবার চীনকে বলা হয়েছে। সম্প্রতি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে চীন লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় না। এটি এবং অরুণাচল প্রদেশকে ভারত অবৈধভাবে প্রতিষ্ঠিত করেছে। আমরা সামরিক উদ্দেশ্যে সীমান্তে অবকাঠামোগত উন্নয়নের বিরোধী। তিনি বলেন, সহমতের ভিত্তিতে উভয় পক্ষেরই সীমান্তের আশপাশে এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয় যার ফলে উত্তেজনা বাড়ে। এর ফলে পরিস্থিতি স্বাভাবিক করতে উভয় পক্ষের প্রচেষ্টা ব্যাহত হবে। চীনা মুখপাত্রের দাবি, সীমান্তে অবকাঠামো বাড়ানোর পাশাপাশি ভারতীয় পক্ষ সেনাবাহিনী মোতায়েন করেছে এবং এটি উভয় পক্ষের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মূল কারণ। তিনি বলেন, আমরা ভারতীয় পক্ষকে অনুরোধ করছি উভয় পক্ষের পারস্পরিক সম্মতি অনুযায়ী কাজ করতে এবং পরিস্থিতি খারাপ হওয়ার মতো কোনো পদক্ষেপ গ্রহণ এড়িয়ে চলতে। ভারতের উচিত সীমান্তে শান্তি প্রতিষ্ঠার জন্য কংক্রিট ব্যবস্থা নেওয়া। গত সেপ্টেম্বরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেছিলেন, চীন এখনও বেআইনিভাবে কেন্দ্রশাসিত লাদাখের প্রায় 38,000 বর্গ কিলোমিটার জমি দখল করে রেখেছে।
একই সঙ্গে 1963 সালে তথাকথিত বাউন্ডারি চুক্তির ভিত্তিতে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীর এলাকা থেকে আরও 5,180 বর্গ কিলোমিটার ভারতীয় ভূমি চীনের হাতে তুলে দিয়েছে। এসব ছাড়াও চীন ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে কমপক্ষে আরও 90,000 বর্গ কিলোমিটার ভারতীয় অঞ্চলকে নিজেদের জমি বলে দাবি করে। ইউরোপে কোভিড-19 সংক্রমণ বেড়ে যাওয়াটা খুবই উদ্বেগের বিষয়। তবে এপ্রিলের চূড়ান্ত পরিস্থিতির তুলনায় সংক্রমণ কয়েক গুণ বেশি হলেও মৃত্যু কম। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস নতুন করে প্রকোপ নিয়ে সতর্ক করা ছাড়াও তার নিয়ন্ত্রণে ইউরোপে ফের কড়াকড়ি আরোপের আহ্বান জানিয়েছে। ইউরোপের সংস্থাটির আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুক এক সংবাদ সম্মেলনে বলেছেন, দৈনিক সংক্রমণের সঙ্গে দৈনিক হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। তবে পরিস্থিতি এপ্রিলের মতো হয়নি। সংক্রমণ ঠেকাতে ফের কড়াকড়ি আরোপ করতে হবে। ডব্লিউএইচওর এই সংবাদ সম্মেলনে হ্যান্স ক্লুক আরও বলেছেন, যদিও এপ্রিলের সর্বোচ্চ সংক্রমণের চেয়ে এখন দৈনিক সংক্রমণ 2 থেকে 3 গুণ বেশি, কিন্তু দৈনিক মৃত্যুর সংখ্যা অবশ্য 5 ভাগের 1 ভাগ। হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে, আর হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় বেড়েছে 2 থেকে 3 গুণ বেশি। শীতের আগমনে করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি বেড়ে যায়, দৈনিক আক্রান্ত এবং মৃত্যু দ্রুতই বেড়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ইউরোপ যদি বিধিনিষেধের শিথিলের এই নীতিতে বেশি দিন চলে তাহলে 2021 সালের জানুয়ারি নাগাদ দৈনিক মৃত্যু গত এপ্রিলের তুলনায় 4 থেকে 5 গুণ বেশি পর্যায়ে পৌঁছে যেতে পারে। ক্লুগের মন্তব্য, কঠোর বিধিনিষেধের সঙ্গে মাস্ক পরা কিংবা ঘরে বাইরে লোক সমাগম নিয়ন্ত্রণের মতো সহজ পদক্ষেপ নিলে ফেব্রুয়ারির মধ্যেই ইউরোপে 2,81,000 মানুষের জীবন বাঁচানো সম্ভব। তাই এখনই কড়াকড়ি আরোপের উপযুক্ত সময়। তবে আচমকা নয়, এই কড়াকড়ি আরোপ করতে হবে ধাপে ধাপে। থাইল্যান্ডে জরুরি অবস্থা অগ্রাহ্য করে আবারও রাজধানী ব্যাংককে রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমাতে জারি করা জরুরি অবস্থায় মিছিল, সমাবেশ ও গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতারের পরও বৃহস্পতিবার এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে, বুধবার বিক্ষোভের জের ধরে বৃহস্পতিবার সকালে থাই সরকার জরুরি অবস্থা জারি করে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর 4টা থেকে এটি কার্যকর হয়েছে। রাজতন্ত্রের বিরুদ্ধে চলমান শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি থামানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বড় ধরনের যে কোনো সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার রাতভর বিক্ষোভের পর বৃহস্পতিবার সকালে আন্দোলনকারীদের শীর্ষস্থানীয় 3 নেতাসহ বেশ কিছু আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে অন্তত 20 জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত বিক্ষোভকারীদের শীর্ষস্থানীয় 3 নেতা হচ্ছেন মানবাধিকার বিষয়ক আইনজীবী অ্যানন নাম্পা, পেঙ্গুইন নামে সুপরিচিত অ্যাক্টিভিস্ট পারিচ রিচুয়াক এবং পানসোয়া। মূলত শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত এই গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের দাবি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজার ক্ষমতা কমিয়ে আনা। গত আগস্টে থাইল্যান্ডের রাজতন্ত্রের বিরুদ্ধে জনসম্মুখে প্রথমবার সমালোচনা করে এবং প্রথাগত ধারার সংস্কারের দাবি তুলে আলোচনায় আসে বিক্ষোভকারীদের নেতা অ্যানন। ওই মাসের শেষ দিকে রাজতন্ত্রের নিয়ম সংস্কারের 10 দফা দাবি পেশ করে আলোচনায় আসে প্যানোজোয়া। জরুরি অবস্থা অগ্রাহ্য করে বিক্ষোভকারীরা 3 আঙুলের অভিবাদন জানান। বিমান বাহিনীর জন্য কেনা চীনের তৈরি 7টি প্রশিক্ষণ বিমান বৃহস্পতিবার চট্টগ্রামে এসে পৌঁছলে ওয়াটার স্যালুট প্রদান করা হয়। বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য চীন থেকে এই 7টি বিমান দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিকে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। তার এই ধারাবাহিকতায় চীনের তৈরি অত্যাধুনিক 7টি K-8W প্রশিক্ষণ বিমান চীন সরকারের সঙ্গে ক্রয় চুক্তির আওতায় স্যাটিক এর মাধ্যমে বিমান বাহিনীর জন্য ক্রয় করা হয়েছে। এই 7টি বিমান দেহাং মাংসি চীন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক কর্তৃক সরাসরি সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক চট্টগ্রামে অবতরণ করে। ওই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন AK-M আব্দুর রাজ্জাক। বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরণের পর বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতিতে সেখানে অভ্যর্থনা জানানো হয়। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাত সহ অনেকে উপস্থিত ছিলেন। নিয়মিত বিবিসি বাংলার সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।